আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। পদ্মা ব্যারেজের পর তিস্তা ব্যারেজের কাজ শুরুর ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। গাজীপুরের টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রনি রায়হানের ক্যামেরায় জাহিদ রহমানের রিপোর্ট। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের অন্যতম শীর্ষ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে গাজীপুর টঙ্গীতে প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের জনসংখ্যা বাড়ছে, এই পরে সুধী সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মানুষ দ্বারা সৃষ্ট পরিবেশের নানা ক্ষতির কথা তুলে ধরে তা বন্ধের আহ্বান জানান। আমরা একটি গরিব দেশ, এই গরিব দেশে আমাদের সম্পদ কম। আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি, আমরা যদি আমাদের সম্পদকে সঠিকভাবে দেশ এবং মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, ধীরে ধীরে আমরা অন্য একটি উন্নত দেশের মতন গড়ে উঠতে পারবো। জনকল্যাণে নেওয়া বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। দেশ ও জনগণের স্বার্থে কাজ না করে বিগত সরকারগুলো গালগপ্পের সমালোচনা করেন সরকার প্রধান। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। নির্বাচনে দেওয়া বিএনপির প্রতিশ্রুতি শুধু কথার ফুলঝুরি নয়, কাজের মাধ্যমেও জনগণকে যা উপহার দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সুধী সমাবেশে এমনটাই জানান তিনি। জাহিদ রহমান, এনটিভি নিউজ, গাজীপুর। এর আগে গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী চেইন অফ কমান্ড মেনে চলতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। বলেন, কোনো বাহিনীর মধ্যে শৃঙ্খলার অভাব দেখা দিলে জনমনে আস্থার সংকট তৈরি হয়। হাসান মাহমুদের রিপোর্ট। নাগরিক কোলাহল ছাপিয়ে ছায়া সবুজে ঘেরা গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় প্রশিক্ষণ একাডেমিতে পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান বাহিনীর মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বাহিনীর বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মাঠ পর্যায়ে বিভিন্ন মুহূর্তে বাহিনীর সদস্যদের কর্মকাণ্ডের কিছুটা তুলে ধরা হয় বোত্থান মহড়ায়। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আনসার ভিটিপি সদস্যদের অবদানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠন, মানবিক, সামাজিক ও আইনশৃঙ্খলা কর্মকাণ্ডে অবদান রাখছে বাহিনী। কেবল নিরাপত্তা রক্ষা নয়, বরং একই সাথে সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। আনসার ও ভিটিপি বাহিনীতে স্বচ্ছতা আনতে এবং যুগোপযোগী করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বাহিনীর প্রযুক্তি নির্ভরতার উপর গুরুত্ব আরোপ করেন। আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। পরে বাহিনীর কেন্দ্রীয় প্রশিক্ষণ একাডেমি পরিদর্শন করেন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
এদিকে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন জামায়াতে ইসলামী। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারকে উদ্দেশ্য করে বলেন, সংবিধান নিয়ে টানাটানি বাদ দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শুধু অপরাধীকে গ্রেফতার করে পরিস্থিতি সামাল দিলেই হবে না, প্রকাশ্যে জনগণের সামনে বিচার করলে অপরাধীর মনে ভয় তৈরি হবে। সমাবেশে জামায়াত নেতারা বলেন, হাম পরিস্থিতি মোকাবেলায় সরকার দায়িত্বশীল ভূমিকা রাখতে পারছে না। এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে, এই নৃশংসতাই আমি জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে দিয়ে। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। আমরা পরিষ্কার সরকার এবং দেশবাসীকে বলি, জামায়াত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। এরপরে আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। স্বাধীনতা বিরোধী ভূমিকার কারণে দেশের মানুষ কখনো জামায়াত ইসলামকে ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্মের নামে মিথ্যাচার এবং বিভ্রান্তি সৃষ্টি করে রাজনীতি করা যাবে না। দুপুরে ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি আরও বলেন, 2 বছরের মধ্যে বিমানবন্দর চালু হবে। এলজিআরডি মন্ত্রী বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে উন্নয়নমূলক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে জুলাই সনদ এবং গণভোটের বাস্তবায়নে বিরোধী দলগুলোর হুমকির জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি। এর আগে সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন এবং এটি আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে বলে জানান মন্ত্রী। এই করে রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে নিতে হবে। এই দেশের মানুষ আমাদেরকে ক্ষমতায় আনবে, খুব পরিষ্কার কথা। কেন এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমাদের যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে হত্যা করেছে, আমাদের মা আমাদের সংগ্রাম বিরাট করেছে। কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না, এই দেশের মানুষ পারে না। অন্তর্বর্তী সরকারকে হামের টিকার সংকটের বিষয়ে সতর্ক করতে 5 থেকে 6টি চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু কর্ণপাত করেননি তারা। এমনটা জানিয়েছেন বাংলাদেশি ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। বুধবার এক ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। রানা ফ্লাওয়ার্স বলেন, কোনো মহামারী রাতারাতি ঘটে না, কিছু বিশেষ ঘটনা পরিপ্রেক্ষিতে এরকম পরিস্থিতি দেখা দেয়, বিশেষ করে টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগের ক্ষেত্রে। এক প্রশ্নের জবাবে রানা বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই ক্রয় প্রক্রিয়ায় বিলম্বের কারণ হল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সিদ্ধান্ত, যা গত বছর নেওয়া হয়েছিল। গত 2 বছরে বাংলাদেশে কোনো টিকার সংকট ছিল কিনা জানতে চাইলে রানা ফ্লাওয়ার্স বলেন, 2024 সালেই টিকার সংকটের পূর্বাভাস দেওয়া হয়েছিল, যা পরবর্তী 2 বছরে বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। The failure to order vaccines was not the result of no money in the Ministry of Health. The funding was provided by the Ministry of Finance. The funding was in the budget. This is not about needing a little bit of COVID money from ADB. That's a red herring. The reality is the budget was there. It was the decision around how to procure that had created a delay. And that will be the subject of an investigation, which I welcome. পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি 1.5 টাকা বা 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। সকালে রাজধানী খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে গণশুনানিতে দাম বাড়ানোর এই প্রস্তাব দেয় পিডিবি। শুনানিতে চলতি অর্থবছরে 62,000 কোটি টাকা এবং আগামী অর্থবছরে 65,000 কোটি টাকার সম্ভাব্য ঘাটতির কথা তুলে ধরে সংস্থাটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম বলেন, দাম না বাড়ালে মারাত্মক ঝুঁকিতে পড়বে বিদ্যুৎ খাত।
তবে এর বিরোধিতা করে রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি এবং ভোক্তা অধিকার সংগঠন সহ অংশীজনেরা। তারা বলেন, লুটপাটের দায় চাপানো হচ্ছে গ্রাহকের কাঁধে, এতে উৎপাদন খাতে পিছিয়ে পড়বে উদ্যোক্তারা। কাল বৃহস্পতিবারও গণশুনানি অনুষ্ঠিত হবে। পর্দা নামল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন 2026-এর। এতে মূল বক্তা ছিলেন নেপালের ডক্টর প্রমোদ জসওয়াল, শ্রীলঙ্কার সুভাষিনী আবেয়া সিংহে, পাকিস্তানের ডক্টর সালমা মালিক এবং সুইডেনের ডক্টর গ্রেগ সিমন্স। এছাড়া বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের বিভিন্ন বিশিষ্ট অধ্যাপক এবং সংশ্লিষ্ট গবেষকগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। দুদিনব্যাপী এই সম্মেলনের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বক্তব্যে স্পিকার পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা, কৌশলগত সংলাপ এবং গবেষণা ভিত্তিক জ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরেন। নির্দিষ্ট সীমানার বাইরের কোরবানির পশুর হাট বসালে ইজারা বাতিল করা হবে বলে জানিয়েছে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। বলেন, ঢাকার যানজটের কথা মাথায় রেখে এবারে উত্তরে 10টি হাটের অনুমোদন দিয়েছেন নগর প্রশাসন। রাজধানীর গুলশান নগর ভবনে পশুর হাটের ইজারাদার এবং সংশ্লিষ্ট বিভাগের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন প্রশাসক। অনুমোদিত হাটের বাইরে পশু ক্রয় বিক্রয় বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, পশুর হাটের নিরাপত্তার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় ইজারাদারদের আরও দায়িত্বশীল হতে হবে। এ সময় তিনি ইজারাদারদের নানা প্রতিবন্ধকতার জবাবও দেন। বলেন, সিটি কর্পোরেশনের নিয়মের বাইরে গিয়ে হাট পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেবে নগর প্রশাসন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সোলার এনার্জি সহ পরিবেশ বান্ধব প্রযুক্তির বিকল্প নেই বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ আইইবির তড়িৎ কৌশল বিভাগ আয়োজিত বিদ্যুৎ খাতের সীমাবদ্ধতা এবং সাশ্রয়ী সমাধান শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ, খাস জমি এবং অনাবাদী জমি ব্যবহার করে ব্যাপকভাবে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ দূষণ কমাতে দেশে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। সেমিনারে বক্তারা বলেন, দেশের শিল্প খাতে বড় চ্যালেঞ্জ এখন জ্বালানি সংকট। রাজধানী 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় শুরু হয়েছে ঢাকাইয়া খাবারের উৎসব। ঢাকাইয়া খাবার মূলত মুঘল এবং স্থানীয় বাঙালি রন্ধনশৈলীর এক অনন্য সংমিশ্রণ। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী খাবারের সুঘ্রাণ অভিজাত অতিথিদের কাছে তুলে দিতে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মার্কেটিং ডাইরেক্টর সাদমান সালাউদ্দিন। উৎসবে ঠাঁই পেয়েছে পুরান ঢাকার কাছ থেকে শুরু করে নেহারি, বাকরখানি, এমনকি চটপটি, ফুচকার মতো বাহারি অসংখ্য খাবার। উৎসব চলবে আগামী 23 মে পর্যন্ত। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।